তো দেখো আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে ট্রিপল কলাম ক্যাশবুক। ট্রিপল কলাম ক্যাশবুকে 6 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? তো 6 নম্বর অঙ্ক করার আগে আগে ট্রিপল কলাম ক্যাশবুকের স্কেচিংটা দেখিয়ে দিই। স্কেচিং হচ্ছে ফার্স্টে এখানে ডেট, ডেট, তারপরে পার্টিকুলার্স, তারপর হচ্ছে ভিএন ভাউচার নাম্বার, লেজার ফোলিও, ভিএন এলএফ ক্যাশ, তারপরে ব্যাংক, তারপরে ডিসকাউন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে আবার সেম ডেট হবে, পার্টিকুলার্স হবে, তারপরে হচ্ছে ভিএন এল এফ, তারপরে ক্যাশ, ব্যাংক, আর এদিকে হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট এদিকে ক্রেডিট, এদিকে ডেবিট। 6 নম্বরে ম্যাথ। ইন দ্য বুকস অফ, উপরে লিখে নিই, ইন দ্য বুকস অফ, ইন দ্য বুকস অফ ডট 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 ডট, তারপরে লিখবো ক্যাশ বুক, ক্যাশ বুক ট্রিপল কলাম, ট্রিপল কলাম। ঠিক আছে, বোঝা গেছে? তো এবার আমি দেখি 6 নম্বর অঙ্কটা। ফার্স্ট বলছে আমাকে ক্যাশ ইন হ্যান্ড 12,750, ক্যাশ অ্যাট ব্যাংক আছে 72,400, ঠিক আছে? তার মানে এখানে ক্যাশও আসবে আবার ব্যাংকও আসবে, ঠিক আছে? তার মানে এটা অ্যাট এ টাইম ক্যাশ বুক আবার ব্যাংক বুকও, ঠিক আছে? মানে ক্যাশের লেজার অ্যাকাউন্ট যেরকমভাবে করি সেটাও এখানে ক্যাশের এন্ট্রিগুলো এখানে লিখবো, আবার ব্যাংক রিলেটেড এন্ট্রিগুলো এখানে লিখবো। তার মানে এটা যেমন আমরা ক্যাশ বুককে আমরা কি বলেছিলাম, একটা ক্যাশ লেজারের মতো করে ভাবো। আবার এখানে আবার ব্যাংকেরও ব্যালেন্স আছে, তার মানে ব্যাংকের লেজারও ভাবতে হবে আমাকে, ক্যাশের লেজার আর ব্যাংকের লেজার একসঙ্গে আমি করছি, এটাই হচ্ছে মেন কথা, ঠিক আছে? তো দেখো, প্রথমে হচ্ছে গিয়ে ক্যাশ ইন হ্যান্ড 72,750। তো চট করে লিখি এখানে 2024, 2024 মার্চ 1 তারিখ, মার্চের 1 তারিখে টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি আমার কত আসছে? ক্যাশ ইন হ্যান্ড রয়েছে 72,750 টাকা। আর এখানে আছে ক্যাশ অ্যাট ব্যাংক রয়েছে সরি সরি সরি, কত আছে? 72,400। হ্যাঁ, ওপেনিং ব্যালেন্স না, ক্যাশের ওপেনিং ব্যালেন্স সবসময় তো বিডি হবে, কারণ ক্যাশ হচ্ছে কি আমার অ্যাসেট, অ্যাসেটের ব্যালেন্স সবসময় ডেবিট হয়। তাহলে ক্যাশের ব্যালেন্স হচ্ছে টু ব্যালেন্স বিডি, ঠিক আছে? আচ্ছা, ব্যাংকও আমার অ্যাসেট, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স কি হয়? ডেবিট হয়। তাহলে ব্যাংকের ব্যালেন্স হচ্ছে 72,400, এটাও আমার ডেবিটে আসছে, ঠিক আছে? এই পর্যন্ত বোঝা গেছে। নেক্সট বলছে দেখো, রিসিভ ফ্রম আশা ক্যাশ 1200 অ্যান্ড চেক 3,200, অ্যালাউড ডিসকাউন্ট 400। আশার কাছ থেকে আমি ক্যাশ পাচ্ছি কত? 1200 টাকা, চেকের মাধ্যমে পাচ্ছি কত? 3200 টাকা, আর আমি ডিসকাউন্ট কত দিচ্ছি? আমি 400 টাকা, ঠিক আছে? তার মানে এটা রিসিপ্ট, সব পুরোটাই তো রিসিভ হয়েছে। ক্যাশ পেয়েছি 1200, চেকের মাধ্যমে পেয়েছি 3200, আর ডিসকাউন্ট দিয়েছি আমি 400 টাকা। আচ্ছা, আমরা কি বলেছিলাম? এই সাইডটা ইনকাম বা রিসিপ্টের দিক, আর এদিকটা আমরা কি বলেছিলাম? এক্সপেন্সেসের দিক। পরীক্ষায় কিন্তু এটা লিখবে না, ঠিক আছে? জাস্ট বোঝানোর জন্য। তার মানে আমরা এখানে মার্চে 4 তারিখে আমরা লিখতে পারি টু, টু আশা কার কাছ থেকে পেয়েছি? আশার কাছ থেকে পেয়েছি। কি কি পেয়েছি? ক্যাশ পেয়েছি কত? 1200 টাকা, ক্যাশের ঘরে বসালাম। চেক পেয়েছি কত? 3200 টাকা, 3200 টাকা, আর ডিসকাউন্ট কত দিয়েছি? 400 টাকা। তাহলে জার্নাল এন্ট্রি কি হলো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট, টু আশা অ্যাকাউন্ট। জার্নালটা কি? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট, টু আশা অ্যাকাউন্ট, ঠিক আছে? নেক্সট বলছে পেড স্যালারি টু স্টাফ বাই চেক, চেকের মাধ্যমে আমি স্যালারি পেমেন্ট করলাম। এটা ইনকাম না এক্সপেন্সেস? বলো একবার। এক্সপেন্সেস, রাইট। তাহলে এখানে বসাচ্ছি 2024 মার্চ 7 তারিখ, মার্চের 7 তারিখ আমি কি পেমেন্ট করছি? স্যালারি পেমেন্ট করছি, বাই স্যালারি, বাই স্যালারি। কিভাবে পেমেন্ট করছি? চেকের মাধ্যমে পেমেন্ট করছি 25,600 টাকা। তাহলে চেকের মাধ্যমে, তাহলে ক্যাশে তো বসছে না, 25,600 টাকা বসে গেল, ঠিক আছে? ব্যাংকে গিয়ে, কারণ চেক পেমেন্ট হচ্ছে কোথা থেকে? ব্যাংকের থেকে পেমেন্ট হচ্ছে। নেক্সট বলছে উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ। এটা বোঝানোর জন্য আগে আমরা এই জায়গাটাকে এই দুটো জিনিস বুঝবো। কন্ট্রা এন্ট্রি কাকে বলে? কন্ট্রা, দেখো, কন্ট্রা এন্ট্রি, কন্ট্রা এন্ট্রি বলতে কি বোঝানো হয়? দু ধরনের এন্ট্রিকে আমরা কন্ট্রা এন্ট্রি বলি। এক হচ্ছে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, ক্যাশ ডিপোজিটেড
ইনটু ব্যাংক। আর আরেকটা হচ্ছে ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক। ভালো করে বুঝবে, ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, এটা জার্নাল কি হতে পারে বা জার্নাল কি হবে? ক্যাশটা ব্যাংকে গিয়ে জমা পড়ছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক ইজ দ্য রিসিভার, তাই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, আমার কাছ থেকে ক্যাশ বেরিয়ে যাচ্ছে, টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, আবার ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক। আচ্ছা, এর সঙ্গে আরেকটু কথা যুক্ত করে দিই, ফর অফিস ইউজ, ফর অফিস ইউজ, ক্যাশ আমরা উইথড্র করেছি ব্যাংকের থেকে, কিসের জন্য? অফিস পারপাসে আমি উইথড্র করেছি, তখন আমার হাতে কি আসলো? ক্যাশ এলো, তাহলে ক্যাশ আসলে ডেবিট হয়, গেলে ক্রেডিট হয়, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ আসছে বলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আর ব্যাংকের থেকে টাকাটা বেরিয়ে যাচ্ছে, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ব্যাংক কি হয়ে যাচ্ছে? গিভার হয়ে যাচ্ছে, পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট ইজ দ্য রিসিভার, দেখো যখন রিসিভ করেছিল তখন ডেবিট হয়েছিল, আর গিভার ক্রেডিট হয়ে যাচ্ছে, এখানে টাকাটা বেরিয়ে যাচ্ছে তাই ক্রেডিট হয়ে যাচ্ছে। কন্ট্রা এন্ট্রি কেন বলছি? দেখো, যেই এন্ট্রিতে ডেবিট এবং ক্রেডিট উভয়তেই দু জায়গাতেই ক্যাশ আর ব্যাংক থাকে, আদারওয়াইজ কোনো এন্ট্রি থাকে না, অন্য কোনো কিছু থাকে না। যেমন এখানে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ আছে, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ আছে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ আছে, না স্যার, ডেবিটেও ব্যাংক, ডেবিটে আর ক্রেডিটে দু জায়গায় ক্যাশ আর ব্যাংকটাই রয়েছে। এটা হচ্ছে কি স্পেশাল এন্ট্রি, এগুলোকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। ঠিক আছে, এবার আমি যখন ক্যাশ বুক করছি, তখন আমরা কি মনে করছি? ক্যাশ বুকটা মানে একটা হচ্ছে ক্যাশের লেজার, ক্যাশেরও লেজার মনে করছি ক্যাশ বুককে, আবার ব্যাংকেরও লেজার মনে করছি আমি ক্যাশ বুককে। প্রথমেই তো বললাম ক্যাশ বুককে ক্যাশের লেজার মনে করো, আবার ব্যাংকের লেজারও মনে করো। তার মানে যখন আমি ক্যাশের লেজার মনে করব, তখন ব্যাংকের ট্রিটমেন্ট করব, ক্যাশের বন্ধুকে ব্যাংক, তাহলে ব্যাংকের এন্ট্রিটা আসবে। আবার যখন আমি ব্যাংক লেজার মনে করব, তখন ব্যাংকের বন্ধুকে ক্যাশ, ক্যাশটাও বসবে। তার মানে এই দুটো এন্ট্রিতে দেখো বোথ সাইড এন্ট্রি বসছে। যখন আমি ক্যাশ মনে করছি, যদি আমি ক্যাশ মনে করি তাহলে ক্যাশের বন্ধু বাই ব্যাংক, আবার যদি ব্যাংক মনে করি, ব্যাংকের লেজার মনে করি, তাহলে তার বন্ধুকে টু ক্যাশ। ঠিক আছে, দুদিকেই এন্ট্রি আসছে, তাই এই এন্ট্রিকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। যদি ধরো আমি এই জার্নালটাকে বোঝাই, এর ট্রিটমেন্ট করি, তাহলে ক্যাশের লেজার ধরলে আমরা ক্যাশের বন্ধুকে টু ব্যাংক অ্যাকাউন্ট বসছে, আবার ব্যাংকের লেজার মনে করলে বাই ক্যাশ বলে আসছে, দুদিকেই আসছে, তো এটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। দেখো এখানে কিভাবে এফেক্ট দিচ্ছি। এখানে আমাদের এন্ট্রিটা কি বলেছিল আরেকবার একটু দেখি। এন্ট্রিটা বলেছিল উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ। ঠিক আছে, অফিস ইউজের জন্য আমি কি করছি? ক্যাশ উইথড্র করছি। তাহলে আমার এন্ট্রিটা কি হয়ে যাচ্ছে? এন্ট্রিটা হয়ে যাচ্ছে, এখানে খেয়াল করো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে যদি আমি ক্যাশের লেজার মনে করি, তাহলে টু ব্যাংক লিখবো, আর ব্যাংকের লেজার মনে করে বাই ক্যাশ লিখবো। তাহলে মনে রাখো, আমি লিখি এখানে ক্যাশ মনে করলে টু ব্যাংক লিখবো, তাহলে টু ব্যাংক লিখছি, টু ব্যাংক অ্যাকাউন্ট। আর ব্যাংকের লেজার মনে করলে আমরা কি লিখবো? বাই ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, যেমন যা ছিল, যখন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক ছিল না, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক ছিল, তাহলে ক্যাশকেও লিখে দিলাম বাই ক্যাশ বলে, আর ব্যাংককে লিখে দিলাম টু ব্যাংক বলে। ঠিক আছে, কথা বোঝা গেছে? আচ্ছা, ডেটটা আমি দিইনি, ডেটটা হচ্ছে মার্চের 9 তারিখ, মার্চের 9 তারিখ। তো যেই এন্ট্রিগুলো দুদিকেই এফেক্ট করছে তাকে আমরা কি বলবো? কন্ট্রা এন্ট্রি। বোঝানোর জন্য আমরা ভিএনএ সি লিখে গোল করে দেবো, ভিএন এর ঘরে সি লিখে আমরা গোল করে দিলাম, সি ফর কন্ট্রা, সি ফর কন্ট্রা, এটা স্পেশাল এন্ট্রি। অন্য কোনো এন্ট্রিতে দেখো তো দু সাইডে এফেক্ট পড়েছে? না, পড়েনি। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, বাই স্যালারি লিখেছি অনলি। আবার দেখো আশা আমাকে ক্যাশ দিয়েছে, ব্যাংক দিয়েছে, শুধুমাত্র আমার টু এর দিকে লিখেছি, বাইয়ের দিকে লিখেছি কি? লিখিনি। কিন্তু এটাই এমন একটা এন্ট্রি যেখানে টু আর বাই দুদিকেই এন্ট্রি লিখতে হচ্ছে, আমাকে দুটো এন্ট্রি লিখতে হচ্ছে। তার মানে এটা কি হলো? আমাদের কন্ট্রা এন্ট্রি হলো। ঠিক আছে, এবার দেখো, যেহেতু আমি বাই ক্যাশ লিখেছি, আমি টাকাটা কোথায় লিখবো বলতো? ব্যাংকের ঘরে লিখবো। কত লিখবো? কত টাকা তুলছে? 21,900 টাকা। একবার দেখো তো, 21,900 টাকা। আর যেহেতু এখানে টু ব্যাংক লিখেছি, তাহলে কি কোথায় লিখবো টাকাটা? ক্যাশের ঘরে লিখবো। ঠিক আছে, আবার বলি, লেজার কি ছিল? আমরা যখন ট্রানজাকশন করেছিলাম, ট্রানজাকশন লিখেছিলাম আমরা, স্যার এখানে দেখো ট্রানজাকশন লিখেছিলাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, তাহলে বাই ক্যাশ টু ব্যাংক, বাই ক্যাশ টু ব্যাংক তাই বসিয়ে দিয়েছি, বাইয়ের দিকে বাই ক্যাশ বসিয়েছি, আর টু এর দিকে টু ব্যাংক বসিয়েছি। ঠিক আছে, এই দেখো না, বাইয়ের দিকে বাই ক্যাশ বসিয়েছি, টু এর দিকে টু ব্যাংক বসিয়েছি। ঠিক আছে, এবার দেখো আমার
ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক করেছিলাম, তাহলে ক্যাশে টাকাটা আসছিল, তাহলে ক্যাশের ডেবিটের ঘরে টাকা বসিয়েছি, ব্যাংক থেকে টাকা বেরিয়ে যাচ্ছিল, ব্যাংক ক্রেডিট ছিল, এই দেখো ব্যাংকে ক্রেডিটের দিকে ব্যাংকের ঘরে টাকা বসিয়েছি, দুদিকেই জাস্টিফাইড হলো। যেমন আমরা মানে দুদিকে পোস্টিং করলাম, ঠিক সেরকম ভাবে অ্যামাউন্টগুলো যেটা ডেবিট হওয়ার কথা সেটা ডেবিটে বসিয়েছি, যেটা ক্রেডিট হওয়ার কথা সেটা ক্রেডিটে বসিয়েছি। ব্যাংক থেকে টাকা বেরোচ্ছে তাই ব্যাংক ক্রেডিট, ক্যাশে হাতে টাকা আসছে তাই ক্যাশ ডেবিট করেছি। কথা বোঝা গেছে? আচ্ছা, নেক্সট বলছে ইন্টারেস্ট পেইড বাই ব্যাংক অন ব্যাংক ব্যালেন্স। ইন্টারেস্ট পেইড বাই ব্যাংক, আরে ব্যাংক আমাকে ইন্টারেস্ট দিয়েছে, ব্যাংক আমাকে কি করেছে, ইন্টারেস্ট দিয়েছে। এটা আমার রিসিপ্ট, মানে ইনকাম না এক্সপেন্সেস? আমার ইনকাম হয়েছে স্যার, ইনকাম হয়েছে। তার মানে ইন্টারেস্ট পেইড বাই ব্যাংক, তাহলে ইনকাম। তাহলে টু এর দিকে লিখছি কি, টু ইন্টারেস্ট স্যার, টু ইন্টারেস্ট অ্যাকাউন্ট কত লিখছি, লিখছি 1200 টাকা। আচ্ছা, ব্যাংক আমাকে টাকা পেমেন্ট করছে, আমার বাড়িতে এসে বলবে যে এই লোকটা আছে, ইনাকে আমি ইন্টারেস্ট দেবো, এরকম বলবে না তো? তার মানে আমার অ্যাকাউন্টে জমা করে দেবে, তাই অ্যাকাউন্টে জমা করছে যখন ব্যাংকের ঘরে টাকাটা জমা পড়ে যাচ্ছে। কত টাকা আছে, 1200 টাকা। ডেট কবে, 12 তারিখ, 12 তারিখ, ঠিক আছে। নেক্সট আসছি, 12 তারিখের পর হচ্ছে 16 তারিখে পারচেজ ফার্নিচার ইন ক্যাশ। ফার্নিচার পারচেজ করছি, তাহলে ফার্নিচার পারচেজ করলে এক্সপেন্সেস হচ্ছে 16 তারিখে আসি। ফার্নিচার পারচেজ করছি তাই বাই ফার্নিচার। আচ্ছা, কিভাবে কিনছি, ক্যাশের মাধ্যমে কিনছি 16,500, তাহলে ক্যাশে বসাও 16,500 টাকা। আচ্ছা, 16 তারিখের পর আসছে 21 তারিখে পেইড মোহন অ্যান্ড কোম্পানি বাই চেক, ডিসকাউন্ট রিসিভ 100। তার মানে মোহন অ্যান্ড কোম্পানিকে চেক দিয়েছি কত, 10,900 টাকার, ডিসকাউন্ট পেয়েছি আমি 100 টাকার, তার মানে আমি দিয়েছি, তাই না? তার মানে আমার এক্সপেন্সেস হয়েছে। 21 তারিখে চলে আসো, বাই মোহন অ্যান্ড কোম্পানি, বাই মোহন অ্যান্ড কোম্পানি চেক দিয়েছি কত, 10,900, তাহলে ব্যাংকের কলামে 10,900, আর ডিসকাউন্ট রিসিভ করেছি 100 টাকা, ডিসকাউন্ট রিসিভ করেছি আমি 100 টাকা। এবার নেক্সট আসছি, তারপরে 21 তারিখের পর 24 তারিখে প্রপাইটার উইথড্র ফ্রম অফিস ক্যাশ ফর হিজ পার্সোনাল ইউজ। প্রপাইটার যখন 24 তারিখে প্রপাইটার যখন নিজের প্রয়োজনে কোম্পানি থেকে টাকা তোলে, তাহলে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কোনো সন্দেহ নেই তো, ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তার মানে কোম্পানি এক্সপেন্সেস হচ্ছে, তাহলে বাই ড্রয়িং। কত টাকা বলো, টাকা হচ্ছে আমার 11,600, তাহলে বাই ড্রয়িং অ্যাকাউন্ট 11,600 টাকা, 11,600 টাকা। তারপরে বলছে সোল্ড গুডস টু মনোজ ইন ক্যাশ। মনোজকে আমি সেল করছি ক্যাশ, মানে ক্যাশ নিয়ে সেল করছি। হ্যাঁ, মনোজকে আমি গুড সেল করছি ক্যাশের মাধ্যমে, মানে ক্যাশ নিয়ে। তাহলে হচ্ছে গিয়ে আমার এটা ইনকাম হচ্ছে। 29 তারিখে ইনকাম হচ্ছে, কি লিখবো, টু 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 মনোজ অ্যাকাউন্ট, কার কাছ থেকে কিনছি, হ্যাঁ, সোল্ড গুডস টু মনোজ ইন ক্যাশ। তার মানে মনোজ কেন লিখবো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাহলে সেলসের ঘরে লিখছি, লিখছি টু সেলস, টাকা হচ্ছে 14,800 টাকা, 14,800 টাকা। তারপরে ডিপোজিট অফিস ক্যাশ ইন্টু ব্যাংক, সেই আবার চলে আসলো আমাদের কন্ট্রা এন্ট্রি। দেখো তো মনে পড়ছে, কন্ট্রা এন্ট্রি, ক্যাশ ডিপোজিট ইন্টু ব্যাংক, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে বাই কি লিখবো, বাই ব্যাংক লিখবো, আর টু ক্যাশ লিখবো, বাই ব্যাংক লিখবো, টু ক্যাশ লিখবো। তাহলে মনে রাখো, বলো আমার সঙ্গে বলো, বাই ব্যাংক টু ক্যাশ, যাতে ভুলে না যায়, চট করে লিখে ফেলি। হ্যাঁ, বাই ব্যাংক অ্যাকাউন্ট, আর এদিকে লিখবো আমি কি, টু ক্যাশ অ্যাকাউন্ট। আচ্ছা, তারিখ কত, মার্চের 31 তারিখ, বাই ব্যাংক টু ক্যাশ। এবার ব্যাংকে টাকা জমা পড়ছে, ব্যাংকে যেহেতু টাকা জমা পড়ছে, ব্যাংক ডেবিট হওয়ার কথা, তাহলে ব্যাংকের ঘরে আমি এখানে টাকা বসাবো, কত টাকা, 21,200 টাকা। আর টু ক্যাশ বেরিয়ে যাচ্ছে আমার কাছ থেকে, তাহলে ক্যাশ হচ্ছে এক্সপেন্সেস, ক্যাশ বেরিয়ে যাচ্ছে, কত লিখবো, 21,200 টাকা। বোঝা গেছে? তাহলে এখানে যেহেতু এটা কন্ট্রা এন্ট্রি, তাই সি লিখে গোল করে দেবো, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা শুধু যোগ বিয়োগ করবো। তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেল নাম কি, বিজিত টিউটোরিয়াল, তাই না?
বিজি টিউটোরিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে তোমাদের 11, 12 এবং গ্র্যাজুয়েশন সমস্ত ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো আমরা এখানে যোগ বিয়োগ করে নিয়েছি। তো যোগ বিয়োগ করে দেখতে পাচ্ছি যে ক্যাশের ডেবিট ব্যালেন্সটা বড় আসছে, ক্যাশের ডেবিট ব্যালেন্স বড় আসছে, ব্যাংকেরও ডেবিট ব্যালেন্সটা বড় আসছে। ঠিক আছে, তো ক্যাশের ব্যালেন্স আর ব্যাংকের ব্যালেন্সগুলোকে, ডেবিটের দিকগুলোকে যোগ করেছি। ক্যাশ, ব্যাংক, ডিসকাউন্ট সবগুলোই ডেবিটের সাইড বড় আসছে, যেটা বড় আসছে সেটা যোগ করে দুদিকে লিখে দিয়েছি। এই দিকটা বড় আসছিল, ঠিক আছে, যোগ করে আমি দুদিকে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এই ব্যালেন্সটা থেকে 16,500, 11,600, 21,200 বাদ দিয়ে পড়ে রয়েছে 1350 টাকা। আবার 98,000 থেকে টোটাল থেকে 25,600, 21,900, 10,900 বাদ দিয়ে 39,600 আসছে। আর টোটাল 400 থেকে 100 টাকা বাদ দিয়ে আমাদের 300 টাকা আসছে। কথা বোঝা গেছে? তাহলে এখানে আমরা কি লিখবো, এটাকে যেটা ব্যালেন্সিং ফিগার পড়ে রয়েছে সেটাকে লিখবো আমরা বাই ব্যালেন্স সিডি। ভেরি গুড, বাই ব্যালেন্স সিডি আর ব্যালেন্সিং ফিগার 31 তারিখে বাই ব্যালেন্স সিডি ব্যালেন্সিং ফিগার। ঠিক আছে, ভেরি গুড। এবার এই সিডিটা এইদিকে পরের মাস মানে মার্চের পর এপ্রিলে 1 তারিখে লিখবো টু ব্যালেন্স বিডি। কত লিখবো? 1350 টাকা, 39600 আর 300। কথা বোঝা গেছে? তো এবার আমরা করব কোশ্চেন নাম্বার 11, 2023 অক্টোবর 1। আচ্ছা, ইন দ্য বুকস অফ, দেখে নাও, প্রিপেয়ার 3 কলাম ক্যাশ বুক অফ বিনোদ ইন দ্য বুকস অফ বিনোদ। ঠিক আছে, তারপরে আমরা করব ক্যাশ বুক ট্রিপল কলাম। তো ক্যাশ ইন হ্যান্ড এখানে পাবো 25,000 টাকা, ক্যাশ অ্যাট ব্যাংক রয়েছে 75,000 টাকা, বট গুডস এগেনস্ট ক্যাশ, অনার আওয়ার ওন অ্যাকসেপ্টেন্স বাই চেক। আচ্ছা, পেড পিটি এক্সপেন্সেস রমেশ হু ওড, আচ্ছা 5,000 বিকাম ব্যাংকরাপ্ট অ্যান্ড পেড আস 50 পয়সে ইন এ রুপি। তো এই এত ডিটেলস, এতগুলো আমাদের ট্রানজ্যাকশান দেওয়া আছে। ঠিক আছে, তো চলো যতটা পারা যায় করার চেষ্টা করি। আচ্ছা দেখো, তো আমরা শুরু করি। ক্যাশ ইন হ্যান্ড বলছে 2023 অক্টোবর 1 টু ব্যালেন্স বিডি ওপেনিং ব্যালেন্স রয়েছে 25,000 টাকা ক্যাশের, আর ব্যাংকে রয়েছে 75,000 টাকা। তো ক্যাশের ওপেনিং ব্যালেন্স 25 আর ব্যাংকের ওপেনিং ব্যালেন্স 75,000 টাকা। নেক্সট বলছে বট গুডস এগেনস্ট চেকের মাধ্যমে জিনিস কিনেছি। তাহলে এখানে চলে আসো 2023 অক্টোবর 7 তারিখ বাই পারচেজ অ্যাকাউন্ট চেকের মাধ্যমে কিনেছি, তাই আমরা ব্যাংকের ঘরে লিখবো 15,000 টাকা, ব্যাংকের ঘরে 15,000 টাকা লিখবো। নেক্সট বলছে বট গুডস এগেনস্ট ক্যাশের মাধ্যমে আমি কিনেছি 8 তারিখে, ক্যাশ দিয়ে আমি গুডস কিনেছি, তাহলে বাই পারচেজ অ্যাকাউন্ট, যেহেতু গুডস বলেছে তাই আমরা এখানে পারচেজ লিখছি, আর এটা এক্সপেন্সেস হচ্ছে তাই আমরা ক্রেডিটের দিকে মানে বাইরের দিকে লিখছি। এগেনস্ট ক্যাশ বলেছে 5,000 টাকা। তারপরে বলছে অনার আওয়ার ওন অ্যাকসেপ্টেন্স বাই চেক, তার মানে আমরা কি করেছিলাম, একটা অ্যাকসেপ্টেন্স আমাদের ওপর কেউ কেটেছিল, তার মানে আমার ওপর একটা বিল কাটা হয়েছিল, আমার মানে বিনোদের ওপর, ইন দা বুকস অফ বিনোদ করছি তো, বিনোদের ওপর একটা বিল কাটা হয়েছিল। সেই বিলের টাকা বিনোদ পেমেন্ট করছে কার মাধ্যমে? চেকের মাধ্যমে পেমেন্ট করছে। ঠিক আছে, তার মানে আলটিমেটলি চেক দিচ্ছে কার এগেনস্টে? বিলের এগেনস্টে, বিলস পেবলের এগেনস্টে একটা চেক পেমেন্ট হচ্ছে। ঠিক আছে, এবার বিলস পেবল মানে কি, আমরা যখন বিলস পেবল চ্যাপ্টারটা করাবো, মানে বিলস চ্যাপ্টারটা করাবো, বিল অফ এক্সচেঞ্জ চ্যাপ্টারটা করাবো, তখন আমরা বলবো। বাট এখনের জন্য তোমরা এটা বোঝো যে অনার আওয়ার ওন অ্যাকসেপ্টেন্স, কোনো অ্যাকসেপ্টেন্সের এগেনস্টে যদি আমি টাকা দিচ্ছি, তার মানে বিলস পেবলের এগেনস্টে টাকা দিচ্ছি, আর কোনো অ্যাকসেপ্টেন্সের এগেনস্টে যদি টাকা পাচ্ছি তাহলে বিল রিসিভেবল এগেনস্টে টাকা পাচ্ছি। মানে বিলটা কমন আছে, যদি আমি টাকা দিচ্ছি তাহলে পেয়েবল, আর যদি টাকা রিসিভ করছি তাহলে রিসিভেবল, মিটে গেল। তাহলে এখানে আমরা টাকা দিচ্ছি, তার মানে বিলস পেয়েবল, তাহলে লিখবো কি বাই বিলস পেয়েবল অ্যাকাউন্ট, টাকা দিচ্ছি। কত আছে 10 তারিখে সোজা করে আছে 5,000 টাকা। এবার 14 কি বলছে? পেড পিটি এক্সপেন্সেস, খরচা হচ্ছে
পিটি এক্সপেন্সেস, তাহলে বাই পিটি এক্সপেন্সেস অ্যাকাউন্ট, পিটি এক্সপেন্সেস অ্যাকাউন্ট, পিটি এক্সপেন্সেস মানে খুচরো খরচ, হ্যাঁ খুচরো খরচ। আচ্ছা কিছু বলেনি, তার মানে আমরা ক্যাশের মাধ্যমে পেমেন্ট করছি। নেক্সট বলছে 18 তারিখ, রমেশ হু ওড ₹5,000 বিকাম ব্যাংকরাপ্ট অ্যান্ড পেড আস 50 পয়সা ইন এ রুপি। মানে রমেশ যে কিনা আমার কাছ থেকে 5,000 টাকার জিনিস কিনে নিয়ে গেছিলো, মানে রমেশ যার কাছে আমি 5,000 টাকা পাই, ঠিক আছে না, রমেশ আমার থেকে 5,000 টাকা নিয়েছিল, তার মানে আমরা রমেশের কাছ থেকে 5,000 টাকা পাই। এবার কি হয়েছে, ও 50 পয়সা দিতে পারছে, মানে 50 পয়সা থরি, ও 5,000 এগেনস্টে 50 পয়সা আমরা নিতাম না, 1 টাকায় 50 পয়সা দিচ্ছে, প্রতি 1 টাকায় 50 পয়সা দিচ্ছে, মানে 50% দিতে পারছে। তার মানে এটা বুঝতে পারছি যে আমরা যদি এখানে একটুখানি ভালো করে লিখি, ধরো ধরো এ হচ্ছে বিনোদ, বিনোদ আর এ হচ্ছে রমেশ, ঠিক আছে, এ হচ্ছে রমেশ। বিনোদ রমেশকে দিয়েছিল 5,000 টাকা, 5,000 টাকার গুডস দিয়েছিল, ঠিক আছে। রমেশ এখন ব্যাংকরাপ্ট হয়ে গেছে, মানে ব্যাংকরাপ্ট হয়ে গেছে মানে দেউলিয়া হয়ে গেছে, তার মানে তার কাছে কোনো টাকা আছে নেই, তার মানে সে নিঃস্ব হয়ে গেছে। এবার বলছে রমেশ বলছে দেখো আমার তো ঘটিবাটি সব বিক্রি হয়ে গেছে, আমি 1 টাকার এগেনস্টে তোমাকে 50 পয়সা দিতে পারি, 1 টাকার এগেনস্টে 50 পয়সা দিতে পারি, ঠিক আছে। তাহলে বিনোদ বলছে আমি তো 5,000 টাকা তোমার কাছে পাই, তাহলে 5,000 এগেনস্টে কত দেবে, বলছে 0.50 ইন্টু 5,000 টাকা, প্রতি 1 টাকায় আমি যদি 50 পয়সা তোমাকে দিই, তাহলে 5,000-এর এগেনস্টে আমি তোমাকে 2,500 টাকা দিতে পারবো। কথা বুঝতে পেরেছো? আর এই 50 পয়সা 1 টাকার কি হাফ, তাই না, মানে হাফ টাকা দিতে পারবে, ঠিক আছে। তাহলে 5,000 এগেনস্টে তার হাফ 2,500 টাকা দিতে পারবে। তাহলে বিনোদ মানে আমরা যখন রমেশের কাছ থেকে 2,500 টাকা পাবো, তখন জার্নালটা কি লিখবো, কিভাবে পাচ্ছি দেখি, কিছু তো বলেনি, তার মানে ক্যাশেই পাচ্ছি আমরা, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আমরা লিখতে পারি না, ক্যাশ পাচ্ছি আমি 2,500 টাকা, ঠিক আছে। বিনোদ কি রমেশ কি 8 টাকা আমাকে দিতে পারবে না, কারণ ব্যাংকরাপ্ট হয়ে গেছে তো অলরেডি, সে এসে বলেছে আমি তোমাকে শুধুমাত্র 2,500 টাকা দিতে পারি 5,000 টাকার এগেনস্টে, যদি নাও তো বলো, আর আদারওয়াইজ আমি কিছুই টাকা দেবো না তোমাকে, কারণ আমি অলরেডি ব্যাংকরাপ্ট হয়ে গেছি। তো আমরা কি করব, আমরা যা পাচ্ছি তাই নিয়ে নেব, কথা বুঝলে। তাহলে পেলাম কত, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2,500 টাকা। তাহলে তুমি আমাকে বলো বিনোদের কত টাকা শোধ হয়ে গেল, বিনোদ না রমেশ, রমেশের কত টাকা শোধ হয়ে গেল বলো, রমেশ এখন কত শোধ হয়ে গেল, 5,000 টাকা শোধ হয়ে গেল। হ্যাঁ এবার দেখো ডেবিটে আরো 2,500 টাকা দরকার, ডেবিটে 2,500 দরকার, আমি ডিসকাউন্ট দিইনি, ডিসকাউন্ট ডিসকাউন্ট কখন দেয়, যখন ও মানে যাকে আমি ডিসকাউন্ট দিচ্ছি সে আরো ভালো ব্যবহার করে বা অনেক জিনিস কেনে, তখন ডিসকাউন্ট দিচ্ছি। আরে ও তো মানে টাকা 5,000 টাকার জিনিস কিনে নিয়ে গিয়ে টাকা মেরে দিল, তাহলে ওটাকে ডিসকাউন্ট বলে না, টাকা মেরে দেওয়া টাকা ঝেড়ে দেওয়াকে ডিসকাউন্ট বলে না, কি বলে, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট, ব্যাড ডেপ্ট টাকা ঝেড়ে দেওয়া অ্যাকাউন্ট, তাই না, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট মানে টাকা ঝেড়ে দিল, টাকা মেরে দিল, ঠিক আছে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2,500, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট 2,500 টু রমেশ অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে এখানে ক্যাশের বন্ধুকে রমেশ, ক্যাশের বন্ধু রমেশ, তাহলে টু রমেশ লিখবো, আর কত টাকা লিখবো, ক্যাশে সোজা করে 2,500 টাকা সেটা লিখবো, ঠিক আছে, বোঝা গেছে। তো চলে আসো, তাহলে রিসিভ হচ্ছে আমার টাকা, তাই লিখবো আমরা টু রমেশ, টু রমেশ, টু রমেশ অ্যাকাউন্ট কত লিখবো, 2,500 টাকা ক্যাশে লিখবো। আর ডেটটা কত আছে, ডেট আছে আমার 14th, না 18th। এবার বলছে রিসিভ ক্যাশ ফ্রম মনোহর, রিসিভ ক্যাশ ফ্রম মনোহর, মনোহরের কাছ থেকে আমি ক্যাশ রিসিভ করছি 20 তারিখে। না না ব্যাড ডেট তো আসবে না, ব্যাড ডেট আসবে না, ক্যাশের বন্ধুকে, আর ভালো করে দেখো, ক্যাশ তো ডেবিট, ক্যাশের বন্ধু সবসময় ক্রেডিট হতে হবে, ঠিক আছে। যদি রমেশের অ্যাকাউন্ট করতাম, রমেশের ঘরে বাই ক্যাশ বাই ব্যাড ডেট দুটোই আসতো, এখানে ক্যাশ হচ্ছে ডেবিট, ক্যাশের বন্ধু অলওয়েজ ক্রেডিট, মানে টু রমেশ কত লিখবো, 2,500 টাকা লিখবো, ক্যাশে সোজা করে যে অ্যামাউন্টটা আছে। তাহলে চলে আসো, আমি যেটা বলছিলাম 20 তারিখ, 20 তারিখে কি বলছি, রিসিভ ক্যাশ ফ্রম মনোহর, মনোহরের থেকে আমি ক্যাশ পেয়েছি, তাহলে টু মনোহর অ্যাকাউন্ট, টু মনোহর অ্যাকাউন্ট কত টাকা পেয়েছি বলো, মনোহরের কাছ থেকে 7,500 টাকা পেয়েছি, লিখলাম। নেক্সট কি বলছে, আচ্ছা সরি একসঙ্গেই রয়েছিল, অ্যালাউড ডিসকাউন্ট রয়েছে 250 টাকা, তাহলে 250 আমি ডিসকাউন্ট দিচ্ছি,
250 আমি ডিসকাউন্ট দিচ্ছি, রিসিভ করছি 7,500 টাকা আর ডিসকাউন্ট দিচ্ছি 250 টাকা, ঠিক আছে। এবার বলছে দেখো উইথড্র ফ্রম ব্যাংক, দেখে কি মনে হচ্ছে কন্ট্রাক্টটি মনে পড়ছে? কন্ট্রাক্টটিটা উইথড্র ফ্রম ব্যাংকের এন্ট্রি কি হয়েছে দেখি, উইথড্র ফ্রম ব্যাংক, হ্যাঁ উইথড্র ফ্রম ব্যাংক, তাহলে এন্ট্রি হয়ে যাচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে ক্যাশের বন্ধুকে টু ব্যাংক আসবে, আবার ব্যাংকের বন্ধুকে বাই ক্যাশ আসবে, তাহলে বাই ক্যাশ টু ব্যাংক, মনে রাখো বাই ক্যাশ টু ব্যাংক। তাহলে এখানে বসিয়ে দিই, প্রথমে লিখি আমরা বাই ক্যাশ অ্যাকাউন্ট, আর এদিকে কি লিখবো, টু ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা তারিখ কত, তারিখ হচ্ছে 23 তারিখ, তাই না, 23 তারিখে, 23 তারিখ। নেক্সট বলছে আমরা কি করছি, 24 তারিখে পেড টু কি এটা, ঘনশ্যাম দাস, আচ্ছা বাবা রে, ঘনশ্যাম দাস অ্যান্ড কোম্পানি, তো জি অ্যান্ড কোম্পানি লিখবো আমরা, হ্যাঁ পেড টু জি অ্যান্ড কোম্পানি। তা চলে আসো 24 তারিখে পেমেন্ট করছি যেহেতু বাই জি অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট, তোমরা পুরো নাম লেখার চেষ্টা করবে, ঠিক আছে পরীক্ষায়। কিভাবে পেমেন্ট করছি কিছু বলা নেই, তার মানে ক্যাশে পেমেন্ট করছি, ও সরি আমি একটু ভুল করলাম, 23 তারিখে অ্যামাউন্টগুলো লিখলাম না, বাই ক্যাশ বলে আমি ব্যাংকে টাকা লিখবো, কত লিখবো, উইথড্র করেছিলাম কত, উইথড্র করেছিলাম আমি 4,000 টাকা, তো বাই ক্যাশ বলে ব্যাংকে টাকা লিখবো, আর টু ব্যাংক বলে ক্যাশে টাকা লিখবো, আর সি লিখবো মানে কন্ট্রা লিখবো, তাই না, সি বলে গোল করে দেবো, দেখো বাই ঘনশ্যাম অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট বলে ক্যাশের ঘরে আমি 3,000 টাকা লিখলাম, কারণ ক্যাশে আমি দিয়েছি, ক্যাশ পেমেন্ট করেছি। তারপরে বলছে রিসিভ ডিসকাউন্ট হচ্ছে 100 টাকা, তাহলে এখানে 100 টাকা ডিসকাউন্ট করব, ঠিক আছে, কথা বোঝা গেছে। নেক্সট বলছে উইথড্র ফ্রম ব্যাংক ফর পার্সোনাল এক্সপেন্সের জন্য, মানে মালিকের নিজের এক্সপেন্সের জন্য যদি আমরা টাকা উইথড্র করি, মানে মালিক উইথড্র করে, তাহলে সেটা কি এন্ট্রি হয়, ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট হয়, ভেরি গুড, ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে 25 তারিখে চলে আসো বাই ড্রয়িং অ্যাকাউন্ট, কোথা থেকে উইথড্র করছি, 3,000 টাকা ব্যাংক থেকে উইথড্র করছি। 25 তারিখের পর 27 তারিখে আসছে কি, সোল্ড গুডস ফর ক্যাশ, হ্যাঁ সোল্ড গুডস ফর ক্যাশ, তার মানে এটা আমার ইনকাম হচ্ছে, সেল করছি, তাহলে ইনকাম হচ্ছে, ক্যাশ আসছে, তাহলে কি লিখবো, টু সেলস অ্যাকাউন্ট, টু সেলস অ্যাকাউন্ট, তাই না, টু সেলস অ্যাকাউন্ট। আচ্ছা দেখি অ্যামাউন্ট কত আছে, 27 তারিখে 11,000 টাকা, তাই না, 11,000 টাকা, টু সেলস অ্যাকাউন্ট 11,000 টাকা। 27 তারিখের পর আছে 28 তারিখে কি বলছে, রিসিভ চেক ফর গুডস সোল্ড, মানে আমি গুডস সেল করেছি আর এগেনস্টে চেক রিসিভ করেছি, তার মানে আমার ইনকাম হয়েছে। 28 তারিখে চলে আসো টু সেলস অ্যাকাউন্ট 9,000 টাকা। আচ্ছা লাস্ট বলছে 29 তারিখে রিসিভ পেমেন্ট অফ এ লোন অফ ₹5,000 অ্যান্ড ডিপোজিট ₹3,000 আউট অফ ইট ইনটু ব্যাংক, মানে আমি লোনের এগেনস্টে রিসিভ করেছি, আমি কাউকে লোন দিয়েছিলাম, তার থেকে আমি টাকা পেলাম 5,000 টাকা, এবার 5,000 টাকা যে পেয়েছি এটা তো আমার ইনকাম, অবশ্যই ইনকাম, কোনো ডাউটই নেই। এই 5,000-এর মধ্যে থেকে 3,000 টাকা আমি ব্যাংকে জমা করে দিয়েছি, ঠিক আছে না, আমি কাউকে লোন দিয়েছিলাম, সে লোন আমাকে রিপেমেন্ট করে দিল 5,000 টাকা, এবং 5,000 টাকা যে পেয়েছি আমি রিসিভ করলাম, তার মধ্যে 3,000 টাকা আমি ব্যাংকে জমা করে দিলাম। তো ঠিক আছে, দেখো আলটিমেটলি এটা আমার ইনকাম, তাই এখানে কি লিখবো, টু 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 লোন অ্যাকাউন্ট লিখি, টু লোন অ্যাকাউন্ট, কীভাবে পেয়েছি টাকা, লোনের মাধ্যমে পেয়েছি, তাই টু লোন অ্যাকাউন্ট। এর মধ্যে 3,000 টাকা আমি ব্যাংকে ডিপোজিট করেছি। আচ্ছা বলো, পেলাম 3,000 টাকা, তার পেলাম 5,000 টাকা, তার মধ্যে 3,000 টাকা যদি ব্যাংকে জমা করি, তাহলে হাতে কত থাকে, 2,000 টাকা, ভেরি গুড, 2,000 টাকা বসিয়ে দিলাম, ঠিক আছে, হয়ে গেল আমার অঙ্ক শেষ এখানে। তাহলে এরকমভাবে ইন্টারেস্টিং ওয়েতে আমাদের অঙ্ক করতে হবে, তাই না, কনসেপ্ট ক্লিয়ার থাকলে ফটাফট অঙ্ক নেমে যাবে। তো আমরা এটাকে যোগ বিয়োগ করে দেখে নিই। তো দেখো আমরা যোগ বিয়োগ করে নিয়েছি, যোগ বিয়োগে ক্যাশের ব্যালেন্সটা ডেবিটের দিকে বড় এসছে 52,000 টাকা, ব্যাংকের ব্যালেন্স ডেবিটের দিকে বড় এসছে 87,000 টাকা, ডিসকাউন্ট এসছে ডেবিটের দিকে বড় আছে 250 টাকা। এবার এখান থেকে
যেটা বড় আছে সেটা দুদিকে লিখে দিয়েছি। সেখান থেকে 1 2 3টে আইটেম বাদ দিয়ে পড়ে রয়েছে 43,850। আবার 87,000 থেকে 1 2 3 4 4টে আইটেম বাদ দিয়ে পড়ে রয়েছে আমার 60,000। ঠিক আছে, আর এদিকে 250 থেকে 100 বাদ দিয়ে পড়ে রয়েছে 150। তাহলে এটা কি লিখতে হবে? বাই ব্যালেন্স সিডি, ব্যালেন্সিং ফিগার। আচ্ছা, ডেট কবে? অক্টোবর 31 তারিখ, আর এই সিডিটা পরের মাসে বিডি হয়ে চলে আসবে নভেম্বরে 1 তারিখে টু ব্যালেন্স বিডি 43,850, এদিকে 60,000 আর এদিকে 150। তাহলে বোঝা গেল অঙ্কটা? চট করে একবার দেখে নাও। আরো ভালোভাবে বুঝতে গেলে 2-1 বার ভিডিওটাকে চালিয়ে দেখবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। ঠিক আছে।